আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 10 অর্থাৎ সর্বশেষ লেকচারে সবাইকে স্বাগতম। আমরা আজকের লেকচারে পর্ব হচ্ছে 1.2 এর টাইপ 9 নির্ণায়কের ক্রেমারের নিয়মে সমীকরণ জোটের সমাধান এবং টাইপ 10 বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে টাইপ 8, টাইপ 7 এবং টাইপ 8, যেখানে টাইপ 7 ছিল হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলা হয়, এবং টাইপ 8 ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে করতে হয়। ওকে, তো আজকের লেকচারে আমরা দেখব যে টাইপ 9 ক্রেমারের নিয়মে সমীকরণের সমাধান। ওকে, তো এইটা যদি আমি একটু যদি তুলে নিই, যে এখান থেকে এতটুকু পর্যন্ত জাস্ট থিওরিটা একটু তুলে নিই। ওকে, ধরো এই যে আহ, হুম, ঠিক আছে। তো আমরা আ সমীকরণ বলতে এখানে আসলে কোন সমীকরণগুলোকে বোঝানো হচ্ছে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা এখানে যে সমীকরণগুলো সমাধান করব সেটা হচ্ছে গিয়ে কি ওই যে ধরো ২ চলক বিশিষ্ট সমীকরণ জোট। ওকে? অল অ্যাবাউট এইগুলোকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে? তো এইগুলোকে তোমরা ওই যে ২ চলক বিশিষ্ট সমীকরণ জোট বলতা, ৩ চলক বিশিষ্ট সমীকরণ জোট বলতা, এই ধরনের সমীকরণের সমাধান করব। ঠিক আছে? আমি যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যদি তুলি, ধরো 2x + 3y = 4। ধরো আমার কাছে ২ টা ইকুয়েশন আছে। একটা হচ্ছে গিয়ে কি 2x + 3y = 4, আরেকটা ইকুয়েশন হচ্ছে ধরো x - y = 7। ওকে? x - y = 7। এটা হচ্ছে ১ নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে ২ নাম্বার ইকুয়েশন। এখন এই যে এই ইকুয়েশন গুলো আসলে কি মিন করে? তোমরা যারা সরল রেখা চ্যাপ্টার পড়েছো, তোমরা হয়তো অবশ্যই জানো যে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ এবং এটা হচ্ছে আরেকটা সরলরেখার সমীকরণ। ওকে? তো এই ইকুয়েশন গুলো সমাধান করা মানে হচ্ছে x এর মান এবং y এর মান বের করা এই ২ টা ইকুয়েশন থেকে। ওকে? এবং আমরা এসএসসি তে থাকতে আমরা এই ইকুয়েশন গুলোর সমাধানের জন্য আমরা ৩ টা মেথড পড়ছিলাম। ১ম মেথড হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা কি পড়ছিলাম? প্রতিস্থাপন পদ্ধতি। ওকে? দ্বিতীয় মেথড হচ্ছে অপনয়ন পদ্ধতি। ওকে? এবং তৃতীয় মেথড হচ্ছে আড় গুণন বা বজ্র গুণন যেটাকে বলি। এই ৩ টা মেথড কাজে লাগিয়ে আমরা এসএসসিতে এই সমীকরণগুলোর x এর ভ্যালু এবং y এর ভ্যালু বের করছিলাম। ঠিক আছে? এখন এইচএসসিতে আমরা এই ইকুয়েশন গুলো সলভ করব হচ্ছে নতুন ২ টা পদ্ধতিতে। ঠিক আছে? মনে করো এইচএসসিতে তুমি এই ইকুয়েশন গুলো সলভ করবা হচ্ছে নাম্বার 1 পদ্ধতি হচ্ছে ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়ম। নাম্বার 2 হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে। ইনভার্স ম্যাট্রিক্স মেথড। ওকে? তাহলে এই যে ক্রেমারের মেথড এবং ইনভার্স ম্যাট্রিক্স মেথড, এই ২ টা মেথড ব্যবহার করে আমরা চাইলে এই ইকুয়েশন গুলো খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারি। ওকে? যেহেতু অলরেডি এই ৩ টা পদ্ধতি আমরা এই এসএসসি তে পড়ে আসছি, আমরা এই পদ্ধতিগুলো নিয়ে কথাবার্তা বলব না। আমরা ডিরেক্টলি ক্রেমারের নিয়মে কিভাবে এই সমীকরণগুলো থেকে x এর ভ্যালু এবং y এর ভ্যালু বের করা যায়, এইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। টাইপ আমাদের এই যে টাইপ 9 এ এবং টাইপ 10 এ আমরা ইনভার্স ম্যাট্রিক্স মেথড দিয়ে কিভাবে আমরা এই ইকুয়েশন গুলো সলভ করতে পারবো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে? ক্লিয়ার কথা? আচ্ছা। তো ক্রেমারের নিয়মে আসলে কিভাবে সলভ করতে হয় ইকুয়েশন গুলো? আমরা দেখি, ধরো আমাদের আ যেকোনো এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ২ চলক বিশিষ্ট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, আ আমরা ২ টা ইকুয়েশন ধরে নিই। আমরা ধরে নিচ্ছি ১ম ইকুয়েশন হচ্ছে a1x + b1y ধরো c1 এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ইকুয়েশন। এরপর হচ্ছে a2x + b2y c2 এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ইকুয়েশন। ওকে? এখন আমরা যদি এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করি, তাহলে আমাকে অপনয়ন পদ্ধতির সিস্টেমটা কি ছিল? আমাদেরকে যেকোনো একটা পথ আমাদেরকে সেম বানাইতে হয়।
মানে ১ নং সমীকরণ এবং ২ নং সমীকরণ। ধরো x যুক্ত পদটা তোমার থেকে কি বানাইতে হবে? সেম বানাইতে হবে, অথবা y যুক্ত পদটা তোমার থেকে সেম বানাইতে হবে। আমি ধরে নিচ্ছি আমরা y যুক্ত পদটাই কি বানাবো? সেম বানাবো ২ টা ইকুয়েশনের। এরপর বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের x এর ভ্যালু বের হবে। ঠিক আছে? ধরো এইটাকে দেখো y যুক্ত পদটা ভ্যানিশ করার জন্য এই যে v1 y আছে না? আবার v2 y আছে না? তো এই সমীকরণে তুমি ১ নং এর সাথে v2 গুণ করো। সেইখান থেকে তুমি ২ নং এর সাথে v1 গুণ করে বিয়োগ করো। ঠিক আছে? তাহলে ১ নং এর সাথে যখন তুমি v2 গুণ করবা, তাহলে a1 v2x প্লাস v1 v2 y সমান v2 c1। ঠিক আছে? আবার ২ নং এর সাথে যখন তুমি v1 গুণ করবা, তখন a2 v1 x প্লাস v1 v2 y ইকুয়ালস টু v1 c2। এখন তুমি যদি আরেকটা বিয়োগ করো, তুমি যদি একটা থেকে আরেকটা তুমি যদি বিয়োগ করো, তাহলে বিয়োগ করার পর কত আসবে? এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তোমার থাকবে এখানে a1 v2x মাইনাস a2 v1x ইকুয়ালস টু v2 c1 মাইনাস v1 c2। ওকে, এখন আমরা যদি এক্সট্রা কমন নিয়ে নিই, তাহলে a1 v2 মাইনাস a2 v1 ইকুয়ালস টু v2 c1 মাইনাস v1 c2। ওকে, তো এখান থেকে ডিরেক্টলি যদি আমরা x যদি বের করি, তাহলে আমাদের x থাকতেছে v2 c1 মাইনাস v1 c2 ডিভাইডেড বাই a1 v2 মাইনাস a2 v1। বাস আমরা পেয়ে গেলাম x এর একটা ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি ডিরেক্টলি যদি প্রতিস্থাপন না করতে চাই, ওকে, প্রতিস্থাপন পদ্ধতি অথবা অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে না চাইলে আমরা ডিরেক্টলি আমরা এক্স বের করার জন্য একটা মোটামুটি আমরা সূত্র বলতে পারো, একটা সূত্র পেয়ে গেছি যে v2 c1 মাইনাস b1 c2 ডিভাইডেড বাই a1 v2 মাইনাস a2 b1। ওকে, এখন তুমি যদি এখান থেকে y বের করতে চাও, তাহলে এরকম একটা তুমি সূত্র বানাই ফেলতে পারো। তাহলে তুমি y বের করার জন্য তুমি x কে ভ্যানিশ করবা, ঠিক না? এখন আমি যদি এখান থেকে x কে ভ্যানিশ করতে চাই, ওকে, এইখান থেকে যদি আমরা x কে ভ্যানিশ করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এখানে ঠিক সিমিলারলি a2 এর সাথে ১ নংকে গুণ করতে হবে, মাইনাস a1 এর সাথে ২ নংকে গুণ করতে হবে, এরপর একটা থেকে একটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে বিয়োগ করলে a1 a2x প্লাস a2 v1y ইকুয়ালস টু a2 c1। ওকে, ২ নং এর সাথে যদি আমরা b1 গুণ সরি a1 গুণ করি, তাহলে a1 a2x প্লাস a1 v2y ইকুয়াল টু a1 c2। ঠিক আছে? এখন একটা থেকে একটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের আগের মতোই এইটা আর এটা ভ্যানিশ হবে। আমরা কি পাবো এখান থেকে? আমরা ডিরেক্টলি y পাবো, এবং y যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে a2 v1 মাইনাস a1 v2 ইকুয়ালস টু a2 c1 মাইনাস a1 c2। তাহলে এখান থেকে আমরা y পাচ্ছি এখান থেকে আমরা y ইকুয়ালস টু a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a2 v1 মাইনাস a1 v2। ঠিক আছে? y বের করার জন্য আমরা মোটামুটি একটা সূত্র পেয়ে গেলাম, যেখানে a1 a2 v1 v2 c1 c2 এগুলো হচ্ছে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ। ওকে, এখন দেখো, এখন এই যে x এবং y যে আমাদের বেরিয়েছে এই দুটা ইকুয়েশন থেকে, আমরা চাইলে এই ইকুয়েশন নিয়ে কাজ করতে পারি, অথবা ডিরেক্টলি x বের করার জন্য এইখানে এই যে আমরা x এর সহগ এবং y এর সহগ এইখানে বসাই দিয়ে আমরা ডিরেক্টলি x বের করতে পারি।
সিমিলারলি ওয়াই যদি বের করতে চাই তাহলে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ এখানে বসাই দিয়ে আমরা কিন্তু ডিরেক্টলি ওয়াই বের করতে পারি। ওকে, এখন এই জিনিসটা একটু মনে রাখা কি, মনে রাখা একটু ঝামেলার ব্যাপার। ওকে, এই জন্য এই এই অংশটাকে চাইলে এই যে হরলব এগুলোকে চাইলে নির্ণায়ক আকারে লেখা যায়। কেমনে লেখা যায়, কেমনে নির্ণায়ক আকারে লেখা যায় দেখো, এইটা যদি তোমার এইটা যদি b1c2 হয় তাহলে x ইকুয়ালস টু, একটু খেয়াল করো, তাহলে দেখো জাস্ট এই যে এই b2c1 মাইনাস b1c2 এটা আসলে কোন নির্ণায়কের ভ্যালু? আমি যদি তোমাকে এখানে ধরো আমি যদি এইখানে ধরো c1 c2 v1 v2, দেখো তো এই নির্ণায়কের ভ্যালু, এই নির্ণায়কের ভ্যালু v2c1 মাইনাস v1c2 কিনা? অবশ্যই। তাহলে আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি না, এখানে ডিরেক্টলি লিখতে পারি না যে এটা হচ্ছে একটা নির্ণায়কের ভ্যালু এবং সেই নির্ণায়কটা হচ্ছে গিয়ে কি, সেই নির্ণায়কটা হচ্ছে c1 c2 v1 v2, ঠিক আছে? এটাও আরেকটা নির্ণায়কের ভ্যালু এবং সেই নির্ণায়কটা হচ্ছে a1 a2 v1 v2। ওকে, a1 a2 v1 v2, দেখো তুমি, তুমি দেখো এখানে চিন্তা করে যে এইটা থেকে a1 v2 মাইনাস v1 a2 তুমি পাচ্ছ। ওকে, ঠিক সিমিলারলি এই যে y এটাও চাইলে দুইটা নির্ণায়কের ভাগফল আকারে লেখা যায়। কিভাবে? তুমি দেখো এই যে এটা হচ্ছে একটা নির্ণায়কের ভ্যালু, ঠিক না? সেই সেই নির্ণায়কটা হচ্ছে গিয়ে কি a1 a2 c1 c2, নিচেরটাও একটা নির্ণায়কের ভ্যালু, সেই নির্ণায়কটা হচ্ছে a1 a2 v1 v2। তুমি দেখো এটাকে, এটার যখন তুমি ভ্যালু বের করতে যাবা তখন a1 c2 a1 c2 মাইনাস মাইনাস a1 c2 এখানে a2 c1 এখানে a1 v2। আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু সাজা লিখতে পারি, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে এই যে দেখো এই লাইনটা আর a1 c2 মাইনাস a2 c1 ডিভাইডেড বাই a1 v2 মাইনাস a2 v1, চাইলে লিখতে পারি না এভাবে? জাস্ট একটা এখানে একটা মাইনাস গুণ করলাম আর এখানে একটা মাইনাস গুণ করলাম, গুণ করলে এটা আসে এবং এটাকেই কিন্তু এভাবে নির্ণায়ক ফর্মেটে লেখা যায় যে a1 c2, এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে a1 c2 মাইনাস c1 a2, এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে a1 v2 মাইনাস a2 v1। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদেরকে যদি যদি আমাদেরকে আমাদেরকে যদি এরকম আমাদেরকে যদি এরকম দুইটা ইকুয়েশন দিয়ে, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন দিয়ে আমাদেরকে যদি এক্স এবং ওয়াই বের করতে বলে, তাহলে আমরা এক্স বের করার জন্য আমরা দুইটা নির্ণায়ক ভাগফল আকারে লিখবো এবং উপরে যে নির্ণায়ক, ঠিক আছে, এটা হচ্ছে c1 c2 v1 v2 এবং নিচের যে নির্ণায়ক সেটা হচ্ছে a1 a2 b1 b2। আর ওয়াই বের করার জন্য a1 a2 c1 c2 a1 a2 b1 b2, ঠিক আছে? এখন এখন কথা হচ্ছে যে এইটা লিখলে হইতো না, এটা মনে রাখলে হইতো না? তো এটা মনে রাখার চেয়ে একটা নির্ণায়ক মনে রাখা ইজি, ঠিক আছে? এটা মনে রাখার চেয়ে একটা নির্ণায়ক মনে রাখা ইজি। ওকে, তাহলে আমি একটু এখানে লিখি, যে আমি একটু ব্রিফটা লিখি, আমি একটু টোটাল কথাগুলো সামারি লিখি, যে আমাদের কাছে যখন a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, a2x প্লাস b2y ইকুয়ালস টু c2, যখন দুইটা ইকুয়েশন থাকবে, প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ টোটাল তিনটা নির্ণায়ক এখানে, কিন্তু এটা একটা নির্ণায়ক যাকে আমরা ডি ধরবো, এটা একটা নির্ণায়ক যাকে আমরা ডিএক্স ধরবো, এটা একটা নির্ণায়ক যাকে আমরা ডিওয়াই ধরবো, ঠিক আছে? টোটাল প্রথমে এই তিনটা নির্ণায়কের মান বের করব, এরপর জাস্ট ডিএক্স কে ডি দিয়ে ভাগ করে ফেলবো, ডিওয়াই কে ডি দিয়ে ভাগ করে ফেলবো। এখন তুমি ডিএক্সটা প্রথমে, ডিটা তুমি দেখতেই পাচ্ছ, ডিটা হচ্ছে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের কলাম। ওকে, ডিএক্সটা তুমি দেখতেই পাচ্ছ যে ডিএক্সটা কত বলো তো, c1 c2 b1 b2 না? c1 c2 c1 c2, অথবা আমি এখানে লিখি ডিএক্সটা হচ্ছে,
ডিএক্সটা হচ্ছে C1 C2, তারপর হচ্ছে V1 V2, ডিওয়াইটা হচ্ছে A1 A2 C1 C2। ঠিক আছে, এই তিনটা নির্ণায়ক, এবং এই যে তিনটা নির্ণায়কের মধ্যে একটা সুন্দর কিন্তু রিলেশন আছে। ঠিক আছে, যখন তুমি ডি বের করবা, রিলেশন না, এটা জাস্ট একটা মনে রাখার কৌশল। ডি মানে হচ্ছে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। এক্স মানে হচ্ছে জাস্ট এই যে ডি, এই ডি এর জায়গায় মানে এক্স এর সহগের কলামের জায়গায় আমরা ধ্রুবপদের কলাম বসাই দিব। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে জাস্ট এই যে এক্স এর সহগের কলামে ধ্রুবপদের সহগের কলাম। ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সহগের কলামে ওয়াই এর সহগের কলামে ধ্রুবপদের সহগের কলাম। ঠিক আছে, এই দুটা কথা মনে থাকবে যখন তুমি একটা এরকম, যখন তুমি এই যে দুই চলক বিশিষ্ট দুটা সমীকরণ দেখবা, তখন তুমি প্রথমে আগে ডি বের করে নিবা, ডিএক্স বের করে নিবা, ডিওয়াই বের করে নিবা। ঠিক আছে, ডি হচ্ছে এক্স এর সহগের কলাম, ওয়াই সহগের কলাম, ডিএক্স হচ্ছে এক্স এর সহগের কলামের জায়গায় ধ্রুবপদের সহগের কলাম রিপ্লেস করে দিবা, এবং ডিওয়াই হচ্ছে ওয়াই এর সহগের কলামের জায়গায় তুমি ধ্রুবপদের কলাম রিপ্লেস করে দিবা। ঠিক আছে, এরপর জাস্ট এক্স বের করার সময় দেখো, এরপর জাস্ট এই যে এক্স বের করার সময় এই যে ডিএক্স ডিভাইডেড বাই ডি, এই যে এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডি, ওয়াই বের করার সময় ডিওয়াই ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এভাবেই কিন্তু এখান থেকে কি বের করে ফেলতে পারবা? এক্স বের করে ফেলতে পারবা এবং ওয়াই বের করে ফেলতে পারবা। কথা ক্লিয়ার? আমরা এই যে এই এক্সাম্পলটা ধরি প্রথমে। ধরো এই যে 65 66 তোমরা একসাথে ধরি, করতে পারি যে কোনো একটা। ধরো এখানে ধরো আমরা 65 নাম্বারটা করব। ওকে, আমরা কত নাম্বারটা সলভ করব? ক্রেমারের নিয়মে 65 নাম্বারটা সলভ করব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ক্রেমারের নিয়ম, যে প্রথমে আমাদের কি বানাইতে হবে? প্রথমে আমাদের তিনটা নির্ণায়ক বানাইতে হবে। এরপরে তিনটা নির্ণায়ক বানানোর পরে আমরা কি করব? এই যে এক্স সমান ডিএক্স ডিভাইডেড বাই ডি, ওয়াই সমান ডিওয়াই ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, দুই চলকের জন্য এটাই হচ্ছে ক্রেমারের নিয়মে সমীকরণের সমাধান করার যে মেথড আর কি। ওকে, তাহলে প্রথমে কি করব? আমরা এই সমীকরণগুলোকে প্রথমে আমরা একটু সুন্দরভাবে লিখি। এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু -2, তারপর হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু -2। ঠিক আছে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু -2। এখন তাহলে এখান থেকে কি করব? আমরা প্রথমে এখান থেকে নির্ণায়ক গঠন করব। ঠিক আছে, এক্স ওয়াই ও ধ্রুবপদের সহগগুলো নিয়ে, একটু বাংলা লিখবা, সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। ঠিক আছে, প্রথমে ডি বের করব। ডি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই যে ডি বের করার জন্য এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, ঠিক আছে, কলাম বানিয়ে একটা নির্ণায়ক বানাইতে হবে। এই যে এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ 2, এখানে এক্স এর ওয়াই এর সহগ 3, এখানে ওয়াই এর সহগ হচ্ছে গিয়ে কি 1। তো এই নির্ণায়কের মান হচ্ছে 1 মাইনাস 3 দুগুণে 6 -5। ডিএক্স মানে হচ্ছে জাস্ট এই যে ওয়াই এর কলাম ঠিক থাকবে, 3 1 ঠিক থাকবে, এক্স এর কলামের জায়গায় ধ্রুবপদের কলাম বসে যাবে। দ্যাট মিনস -2 -3, তাহলে -2 প্লাস 9 কত আসতেছে? 7। ওকে, ডিওয়াই ডিওয়াই মানে হচ্ছে এই যে এইখানে এক্স এর কলাম ঠিক থাকবে, 1 2 ঠিক থাকবে, জাস্ট ওয়াই এর জায়গায় ধ্রুবপদের কলাম চলে আসবে। -2 -3, তাহলে -3 প্লাস 4 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার তুমি ডি বের করছো, ডিএক্স বের করছো, ডিওয়াই বের করছো, এবার কাজ শেষ। এবার তুমি সুন্দর করে কি করবা? এবার এক্স বের করে ফেলবা, যে সুতরাং এক্স সমান হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডি। ওকে, তাহলে ডিএক্স এর ভ্যালু কত? ডিএক্স এর ভ্যালু হচ্ছে
7 আর ডি এর ভ্যালু হচ্ছে -5। ঠিক আছে, আমার যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে এটাই হচ্ছে এক্স এর ভ্যালু, যে এক্স সমান -7/5। আমরা চাইলে মাইনাসটা উপরেও লিখতে পারি, নিচেও লিখতে পারি, ঠিক না? আবার ওয়াই সমান dy ডিভাইডেড বাই ডি। তাহলে dy কত এখানে? dy হচ্ছে 1 এবং d হচ্ছে -5। তাহলে -1/5। ওকে, তাহলে y সমান -1/5 এবং এটাই হচ্ছে y। ওকে, বোঝা গেল? বোঝা গেল? তো এখন অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো এখানে আমরা তো এসএসসিতে আসলে প্রতিস্থাপন অপনয়ন আর গুণন পড়ছিলাম, নতুন ২টা নিয়ম কেন আনার প্রয়োজন? ঠিক আছে? তো এই নিয়মের একটা সুবিধা আছে। কিরকম সুবিধা জানো? এই নিয়মটা আসলে ২ চলক ২ চলকের জন্য মোটামুটি প্রতিস্থাপন অপনয়ন আর গুণন এগুলো সোজা। বাট যখন গ্রেটার দ্যান 2 হয় চলকের সংখ্যা, মানে ২ এর অধিক যখন চলক হয় তখন কিন্তু এই পদ্ধতিটা সবচেয়ে বেশি সহজ। ঠিক আছে? যখন ৩ চলক হয়। ওকে? এখন ৩ চলকের জন্য দেখো এই পদ্ধতিতে আমরা যদি ৩ চলকের জন্য যদি এপ্লাই করি, ধরো ৩ চলকের জন্য ৩ চলকের জন্য। ওকে? কয় চলকের জন্য? ৩ চলকের জন্য। ধরো তোমার কাছে ৩ চলক বিশিষ্ট ৩ টা সমীকরণ আছে। ওকে? প্রথম সমীকরণ ধরো a1x plus b1y plus c1z সমান d1, ৩ চলক হইলে x, y, z থাকবে আরেকটা, যে z এক্সট্রা থাকবে। এটা ধরো ১ নং ইকুয়েশন। a2x plus b2y plus এটা ধরো d2, এটা আরেকটা ইকুয়েশন। a3x plus b3y plus d3 এটা আরেকটা ইকুয়েশন। ঠিক আছে? তো ৩ চলক হইলে দেখো তুমি প্রথম একটা নির্ণায়ক বানাবা হচ্ছে d। ওকে? d একটা নির্ণায়ক বানাবা এবং এই যে d যে তুমি নির্ণায়ক বানাবা এটা সবসময় চলকগুলোর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। ঠিক আছে? প্রথমে x এর সহগের কলাম বসাবা a1 a2 a3, y এর সহগের কলাম বসাবা v1 v2 v3, z এর সহগের কলাম বসাবা c1 c2 c3। ঠিক আছে? এরপরে dx বানাবা। dx টা হচ্ছে জাস্ট x এর জায়গায় ধ্রুবপদের কলাম তুমি রিপ্লেস করে দিবা, বাকিগুলো ঠিক থাকবে। ধরো v1 v2 v3 c1 c2 c3, এই যে জাস্ট x এর কলামের জায়গায় তুমি ধ্রুবপদের কলাম রিপ্লেস করে দিবা। এই যে ধ্রুবপদের কলাম এখানে কি আছে? d1 d2 d3, জাস্ট এখানে d1 d2 d3 রিপ্লেস করে দিবা। ঠিক আছে? এরপরে আমরা যদি dy বানাই, দেখো dy হবে x এর কলাম এবং y এর কলাম z এর কলাম ঠিক ঠিক থাকবে। a1 a2 a3, তারপর হচ্ছে c1 c2 c3, x এর কলাম এবং z এর কলাম ঠিক থাকবে, জাস্ট y এর কলাম চেঞ্জ হয়ে যাবে। y এর কলামের জায়গায় কে চলে আসবে? ধ্রুবপদ চলে আসবে, d1 d2 d3। ঠিক আছে, আশা করি আহ dx এবং dy বুঝছো। এবার dz যদি বলি, dz এর ক্ষেত্রে কি হবে বলো? dz এর ক্ষেত্রে x এবং y এর কলাম ঠিক থাকবে, যে a1 a2 a3 v1 v2 v3, জাস্ট এই z এর জায়গায় কে চলে আসবে? ধ্রুবপদ চলে আসবে, d1 d2 d3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে এই যে x এর জায়গায় কি চলে আসছে? x এর জায়গায় ধ্রুবপদ, এখানে y এর জায়গায় ধ্রুবপদ, আর এখানে z এর জায়গায় কি চলে আসছে? ধ্রুবপদ চলে আসছে। ওকে, বোঝা গেল dx dy dz। এইবার x কিভাবে বের করবা? ওই যে আগের নিয়মে x বের করবা, যে x সমান হচ্ছে dx ডিভাইডেড বাই d।
উপরে ডিএক্স হবে, নিচে ডি হবে। ওয়াই সমান হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ডি, আর জেড সমান হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডি। এই তিনটা সূত্র অ্যাপ্লাই করে এক্স এবং ওয়াই এবং জেড বের করবা। ঠিক আছে? তো আমি 2 চলকের জন্য ডিরেক্টলি প্রমাণ করে দেখাইছি। 3 চলকের জন্য তোমরা চাইলে এই ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড এগুলো চাইলে তোমরা প্রমাণ করতে পারবা। ঠিক আছে? তো এগুলো আমি আর প্রমাণ করে দেখাই নাই। আমরা ডিরেক্টলি থিওরিটা পড়লাম। এবার আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। ওকে? প্রথমে আমরা 67 নাম্বার প্রবলেমটা সলভ করি, যেটা ঢাকা বোর্ড 2023 আসা একটা প্রবলেম। একদম সোজা প্রবলেম। ঠিক আছে? তো আমরা প্রথমে আহ এইখান থেকে প্রথমে আমরা ডি নামের একটা নির্ণায়ক বানাই, যেটা কিনা আমরা এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ নিয়ে গঠন করব। ওকে? তাহলে এখান থেকে আমরা প্রথমে ডি বানাই। ডি হচ্ছে এক্স এর সহগ, জাস্ট এই যে 1 1 1, ওয়াই এর সহগ হচ্ছে 1 2 1, আর জেড এর সহগ হচ্ছে 0 0 0। ঠিক আছে? এই নির্ণায়কের মান 0 হবে। কেন 0 হবে? কারণ এই নির্ণায়কের একটা সারি অথবা কলামের সব উপাদান 0। ঠিক আছে? এরপর ডিএক্স বানাবা। ডিএক্স হচ্ছে এই যে এক্স এর সহগের জায়গায় তুমি জাস্ট কি নিয়ে আসবা? ধ্রুবপদ নিয়ে আসবা। আচ্ছা, না, এটা তো আমি একটু ভুল করছি। এইখানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ তো 1 1 2। এই নির্ণায়ক তো একটা মান থাকবে, ঠিক না? তাহলে 1, এই যে আমরা যদি এটাকে ধরে বিস্তৃতি করে দিই, তাহলে 1 1 ধরে বিস্তৃতি করলে 4 মাইনাস 1 প্লাস, সরি, মাইনাস 1 কে ধরে বিস্তৃতি করলে 2 মাইনাস 1, এরপর প্লাস 1 কে ধরে বিস্তৃতি করলে 1 মাইনাস 2। ঠিক আছে? তাহলে 3 মাইনাস 1 মাইনাস 1। ওকে? তাহলে এই নির্ণায়কের মান আমরা পাচ্ছি হচ্ছে 1। ওকে? তাহলে ডি এর মান পাচ্ছি কত? 1। এরপর ডিএক্স বের করবা। ডিএক্স মানে হচ্ছে এক্স এর সহগের জায়গায় ধ্রুবপদের সহগ বসাই দিবা। ওকে? তাহলে ধ্রুবপদের সহগ হচ্ছে 0 0 0 1 2 1, ওয়াই এর সহগ ঠিক থাকবে, জেড এর সহগ ঠিক থাকবে। ঠিক আছে? এটা 0 আসবে কেন? কারণ হচ্ছে একটা কলাম 0। এরপর ডি ওয়াই, ওয়াই এর সহগের জায়গায় আমরা ধ্রুবপদ রিপ্লেস করব। 1 1 1, তারপর হচ্ছে ওয়াই এর সহগ যেহেতু 1 2 1, এর জায়গায় 0 0 0 বসাবো। এরপর 1 1 2, এটাও 0 আসবে। তারপর ডিজেড। ওকে? তাহলে কি করব আমরা? জেড এর সহগের জায়গায় 1 1 1 1 2 1, জাস্ট জেড এর সহগের জায়গায় 0 0 0 বসাবো। এটাও 0 পাচ্ছি। ওকে? তাহলে ডিএক্স ও 0, ডিওয়াই ও 0, ডিজেড ও 0। ঠিক আছে? এখন আমরা চাইলে এখান থেকে এক্স বের করতে পারি। তাহলে এক্স কিভাবে বের করব? এক্স বের করার নিয়ম হচ্ছে উপরে যাবে ডিএক্স, নিচে যাবে ডি। ঠিক আছে? তাহলে ডিএক্স মানে হচ্ছে 0 0 ওভার 1, 0 ওভার 1 সমান হচ্ছে 0। সিমিলারলি ওয়াই যদি বের করতে চাই আমরা, উপরে যাবে ডিওয়াই, নিচে যাবে ডি। ওকে? 0 ওভার 1 ইকুয়ালস টু 0। জেড যদি বের করতে চাই, উপরে যাবে ডিজেড, নিচে যাবে ডি। তাহলে 0 ডিভাইডেড বাই 1, তাও 0। ওকে? অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান কত? এক্স ওয়াই জেড এর মান 0 0 0। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের আনসার। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে 4টা নির্ণায়ক বানাবো যদি 3 চলক হয়। ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড। নির্ণায়ক ডি ফিক্সড। এটা হচ্ছে যতটা চলক থাকবে সবগুলো চলকের সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। আর যতটা চলক থাকবে ততটা আমরা নির্ণায়ক বানাবো ডিএক্স, ডিওয়াই, ডিজেড। ঠিক না? এরপরে জাস্ট এক্স সমান ডিএক্স ডিভাইড বাই ডি, ওয়াই সমান ডিওয়াই ডিভাইডেড বাই ডি, এবং এই যে জেড সমান ডিজেড ডিভাইডেড বাই ডি। ক্লিয়ার? কথা কি বুঝছি? ওকে? আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম নিই। এই প্রবলেমটা যদিও সোজা ছিল, আমরা 68 নাম্বার প্রবলেমটা করাই। এটা করাইলে মোটামুটি তোমার সবগুলো প্রবলেম মোটামুটি কাভার হয়ে যাবে। ঠিক আছে? 69 70 আশা করি কাভার হয়ে যাবে। ওকে, এই প্রবলেমটা ধরি আমরা। দেখো, প্রথমে এখান থেকে আমরা প্রথমে 3টা ইকুয়েশন বানাই। দেখো, এখানে টোটাল 1 2 3 4টা পার্ট। তো
আমরা এই পার্ট সমান চাইলে 1 লিখতে পারি, এই পার্ট সমান 1 লিখতে পারি, এই পার্ট সমান 1 লিখতে পারি। ঠিক আছে? প্রথমে আমরা দেখো এখানে 2 ডিভাইডেড বাই 7 ইন্টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 7 ইন্টু ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই 7 ইন্টু জেড সমান হচ্ছে গিয়ে কত 1। এটাকে যদি আমরা জাস্ট তুমি চিন্তা করো, এইটাকে যদি তুমি 7 দিয়ে গুণ করো, এটা এটা 2x হবে, এটা 3y হবে, এটা মাইনাস 5z হবে 7 দিয়ে গুণ করলে। 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়ালস টু 7। আমি বলতেছি একটু পরে কেন আমি এই ধরনের ফরম্যাটে নিয়ে যাচ্ছি, কেন ফ্র্যাকশনগুলোকে জাস্ট আমরা ইন্টিজার বানাই ফেলছি, মানে পূর্ণ সংখ্যা বানাই ফেলতেছি। ঠিক আছে? যেমন ধর এখানে 2 ডিভাইড বাই 7 ছিল এক্স এর সহগ, আমি 2 বানাই ফেলছি। এখানে 3 ডিভাইড বাই 7 ছিল, আমি 3 বানাই ফেলছি। এখানে 5 ডিভাইড বাই 7 ছিল, আমি 5 বানাই ফেলছি। কেন? আমি একটু পরে বলতেছি। ঠিক আছে? তারপর 2 নম্বর ইকুয়েশন x ডিভাইডেড বাই 4 মাইনাস y, ঠিক আছে, প্লাস z ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1। এটাকেও যদি আমরা 4 যদি গুণ করি তাহলে x মাইনাস 4y প্লাস z ইকুয়ালস টু 4। 2 নম্বর ইকুয়েশন। ওকে? এরপর যদি আমরা এই সমীকরণে যদি 5 গুণ করি, এই সমীকরণটা হচ্ছে 3x ডিভাইডেড বাই 5 মাইনাস y ডিভাইডেড বাই 5 মাইনাস 2z ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 1। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি উভয় পাশে, তাহলে 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়ালস টু 5, যেটা কিনা 3 নম্বর সমীকরণ। ওকে? বোঝা গেল? বোঝা গেল? এখন দেখো, এটাও এখানেও 3টা ইকুয়েশন, এখানেও 3টা ইকুয়েশন। এখন কথা হচ্ছে তুমি যে নির্ণায়কগুলো বানাবা ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড, ঠিক আছে? এখানে যখন তুমি নির্ণায়ক ডি বানাবা তখন দেখা যাবে যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ এগুলো সবগুলো ফ্র্যাকশন চলে আসবে। তো ফ্র্যাকশন নিয়ে ক্যালকুলেশন করা তোমার একটু টাফ হয়ে যাবে। ওকে? এজন্য আমাদের নির্ণায়কটা গঠন করা ভালো এই সমীকরণগুলো থেকে। ঠিক আছে? আমরা এই সমীকরণগুলো ধরে কাজ করতে পারি। ওকে? এই সমীকরণে তুমি যদি নির্ণায়কগুলো গঠন করো তাহলে তোমার ফ্র্যাকশন আসার কোনো চান্স নেই। এখানে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং ডি সমান এক্স এর সহগ নাও 2 1 3 3 মাইনাস 4 মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস 5 1 মাইনাস 2। ঠিক আছে? তো এই ইকুয়েশন গুলো থেকে তুমি যদি ডি বানাইতা তাহলে ফ্র্যাকশন চলে আসতো, যেটা ক্যালকুলেশন করা একটু টাফ ছিল। ঠিক আছে? তো এই ইকুয়েশন নিয়ে কাজ করলে তুমি যে এক্স এর ভ্যালু পাবা, এই ইকুয়েশন গুলো নিয়ে কাজ করলে তুমি একই এক্স এর ভ্যালু পাবা, মানে আনসার একই হবে। কারণ এটা মানে তো এটা, এটা মানেই তো এটা, এটা মানেই তো এটা, তাহলে আনসার গুলো কি হবে? সেম হবে। জাস্ট একটা ক্ষেত্রে তোমার ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হচ্ছে, আরেকটা ক্ষেত্রে তোমার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হচ্ছে। এখন তুমি কোনটা করবা? ফ্র্যাকশন নিয়ে কাজ করবা নাকি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবা? অবশ্যই পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবা, কারণ এটার ক্যালকুলেশন করা ইজি। ওকে? তাহলে এখান থেকে যদি আমরা এই নির্ণায়কের যদি আমরা ভ্যালু যদি বের করি তাহলে কত আসবে? 2 8 প্লাস 1, জাস্ট এই যে এটার সাথে এটা গুণ করলে 8 প্লাস 1 মাইনাস 3, তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2 মাইনাস 3। ওকে? মাইনাস 5 মাইনাস 1 প্লাস 12। ক্লিয়ার? এখান থেকে 9 18 মাইনাস 5 মাইনাস মাইনাস প্লাস এখানে 5 3 5 15, তারপর হচ্ছে 12 12 থেকে 1 গেলে 11 5 11 55। ঠিক আছে? এখান থেকে তুমি যদি বের করো তাহলে 18 প্লাস 15 মাইনাস 55 আসছে মাইনাস 22। কত আসছে? মাইনাস 22। যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় তাহলে এটাই হচ্ছে ডি। ওকে? এরপর ডিএক্স বানাবো অ্যাজ ইউজুয়াল নিয়ম, আমরা যেভাবে ডিএক্স ডিওয়াই ডিজেড বানাই, ঠিক না? ডিএক্স কিভাবে বানাবো? এক্স এর সহগের জায়গায় ধ্রুবপদের সহগ বসাই দিব, ওয়াই আর জেড ঠিক থাকবে, 3 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5
1 মাইনাস 2, ঠিক আছে? এখানে জাস্ট কি হবে? ধ্রুবপদের কলামগুলো বসে যাবে। তাহলে এখানে ধ্রুবপদের কলাম কোনটা হবে? 7 4 5 কত হবে? 7 4 5, ওকে? এটার মান আসবে 7 8 প্লাস 1, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে এখানে -8 -5, তারপর এখানে হচ্ছে -5, ওকে? এইখানে আসবে -4 20, তাহলে কত আসে এখানে? 9 7 নং 63 প্লাস 8 5 13, 3 13 39, তারপর হচ্ছে এখানে 16 আর 16 80 -80, তাহলে আমাদের 63 প্লাস 39, 63 প্লাস 39 -80, 22 আসছে, ওকে? তাহলে এখানে কত আসছে? এইখানে আসছে 22, ওকে? এইবার আমরা আমরা এইবার dy নিয়ে কাজ করি, ওকে? এই জায়গায় আমরা dy নিয়ে কাজ করি। dy dy মানে কি তাইলে? y dy মানে হচ্ছে তোমার এইখানে x আর z ঠিক থাকবে, ওকে? মানে 2 1 3 x এর সহগ, z এর সহগ হচ্ছে -5 1 -2, জাস্ট এই জায়গায় কি হয়ে যাবে? ধ্রুবপদের কলাম চলে আসবে। তাহলে 7 4 5, তাহলে এখানে 2 হচ্ছে -8, আর এটা যেহেতু 1 -5, ঠিক আছে? -7 হচ্ছে -2 -3, -5 হচ্ছে 5 মাইনাস 3 4 12, ওকে? তাহলে এইখানে -13 13 দুগুণে -26, এটা -5 5 7 35, আর এখানে -8 -7 প্লাস 5 7 35, এটার ভ্যালু আসে -60, সরি, এটার ভ্যালু আসবে -26, তারপর হচ্ছে +70, -26 প্লাস 70 +44 আসে, ওকে? এরপর আমরা যদি আরেকটা নির্ণায়ক বানাই dz, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা আমরা xy মানে dx dy dz আমাদের বের হয়ে যাবে, ওকে? তাহলে আমরা আরেকটা নির্ণায়ক dz বানাই। তো dz কিভাবে বানাবো? তাইলে জাস্ট তুমি কি করবা, z এর কলামকে 2 1 3 আছে তো, তারপর হচ্ছে 3 -4, তারপর হচ্ছে -1, এই যে z এর কলামকে তুমি ধ্রুবপদ দিয়ে রিপ্লেস করে দিবে 7 4 5, ঠিক আছে? এটাই ছিল না আমাদের ধ্রুবপদ 7 4 5, হ্যাঁ 7 4 5, ঠিক আছে? এবার তুমি যদি এইখানে তুমি যদি এবার নির্ণায়কের মান বের করো, 2 -20 প্লাস 4 -3 5 -12, ঠিক আছে? প্লাস 7 -1 প্লাস 3 4 12, তাহলে কত আসতেছে এইখানে? এইখানে আসতেছে -16, মাইনাস 16 হলে -32, তারপরে এইখানে আসতেছে -7 3 7 21, ঠিক আছে? এরপর এখানে আসতেছে +11 77, তাহলে 32 -32 -32 প্লাস
প্লাস 21, তারপর হচ্ছে প্লাস প্লাস 77, ঠিক আছে, 66 আসতেছে, কত আসতেছে, 66। ওকে, তাহলে আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড বের হয়ে গেছে। এখন আমরা কি করতে পারবো, সুতরাং এক্স সমান ডিএক্স ডিভাইডেড বাই ডি। আমাদের ডিএক্স আসছিল কত, 22, ডিএক্স আসছিল 22, আর এখানে -22। ওকে, আমাদের -22, তাহলে এখানে বের হচ্ছে -1। আর ওয়াই সমান ডিওয়াই ডিভাইডেড বাই ডি। তো আমাদের ডিওয়াই আসছিল কত, আমাদের ডিওয়াই আসছিল ডিওয়াই আসছিল 44, না, কত আসছিল, 44 -22, তাহলে -2। আর জেড সমান ডিজেড ডিভাইডেড বাই ডি। তো আমাদের ডিজেড আসছিল কত, আমাদের ডিজেড আসছিল 66, আর ডি আসছিল -22, তাহলে কত আসতেছে এখানে, -3। অর্থাৎ আমরা যে এক্স ওয়াই জেড বের করলাম এখানে, সেই এক্স ওয়াই জেড হচ্ছে -1, -2, -3। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এই প্রবলেমটা বুঝেছো। ওকে, সিলেট বোর্ড 2017-তে গ নাম্বারে আসা একটা প্রবলেম। তাহলে এটা আগের প্রবলেমের মতো। তো এখানে টুইস্টটা হচ্ছে যে তুমি এই ধরনের ফ্র্যাকশনাল কোনো যদি ইকুয়েশন থাকে, মানে সহগযুক্ত কোনো যদি ইকুয়েশন থাকে, তাহলে তাদেরকে তুমি কি করে নিবে, পূর্ণ সংখ্যার সহগযুক্ত ইকুয়েশনে তুমি কনভার্ট করে নিবা। ঠিক আছে, তাতেই তোমার ফ্র্যাকশন আসবে না, ক্যালকুলেশনের সুবিধা হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বোঝা গেল? এরপর আমরা ম্যাট্রিক্স থেকে সমীকরণ তৈরি করে ক্রেমারের নিয়মে সমাধান। অর্থাৎ আমাদের যে সমীকরণগুলো দেওয়া ছিল, লিনিয়ার ইকুয়েশনগুলো ইকুয়েশনটা আকারে দেওয়া ছিল, ঠিক আছে, বাট এইখানে তোমাকে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করতে হবে। কোনো ইকুয়েশন দেওয়া থাকবে না, তোমাকে জাস্ট কয়েকটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স থেকে তোমাকে প্রথমে ইকুয়েশন বানাইতে হবে। এরপর তোমাকে সেই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে এই প্রবলেমটা ধরে নিই। ওকে, আচ্ছা, দেখো, এখানে প্রথমে তোমাকে দিছে ভি সমান হচ্ছে একটা ম্যাট্রিক্স, সি সমান একটা ম্যাট্রিক্স, ডি সমান একটা ম্যাট্রিক্স। তোমাকে দিছে ভি সি সমান কত, দিছে ডি। এখন তুমি যদি ভি সি সমান ডি লিখো, তাহলে ভি হচ্ছে 1 0 3 0 2 0 1 0 1, সি হচ্ছে এক্স ওয়াই জেড, ওকে, ইকুয়ালস টু ডি হচ্ছে 1 2 1। ওকে, এখন এইখানে ভিসি সমান যদি ডি হয়, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটার সাথে এটা মানে দুটো ম্যাট্রিক্স যেহেতু গুণে আছে, তাহলে তুমি এটার সাথে এটা গুণ করবা। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে সারি বাই কলাম আকারে গুণ করতে হয়। প্রথমে এই সারিকে দিয়ে এই কলামকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসে, এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এখন না দিই, ঠিক আছে, 0 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড। তারপর হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড সমান হচ্ছে 1 2 1। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এতটুকু। এখন দুটো ম্যাট্রিক্স যেহেতু সমান, ঠিক আছে, তাহলে তাদের ভুক্তিগুলো অবশ্যই সমান হবে। এইখানের প্রথমটার ভুক্তি এবং এইখানের প্রথমটার ভুক্তি কি হবে, সমান হবে। তাহলে এইখানের প্রথমটার ভুক্তি এবং এইখানের প্রথমটার ভুক্তি যদি আমি সমান লিখি, তাহলে এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, 0 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইকুয়ালস টু 2, 3 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, এইটা হচ্ছে 3 নং সমীকরণ। ওকে, এখন এখান থেকে তুমি এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান ক্রেমারের নিয়মে বের করতে পারবা না? এখান থেকে ক্রেমারের নিয়মে বের করতে পারবা না? তুমি প্রথমে একটা নির্ণায়ক ডি বানাবা। ডি সমান হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ গুলো নিয়ে গঠিত নির্ণায়ক। এরপর ডিএক্স বানাবা। এক্স এর জায়গায় তুমি কি করবা, এক্স এর জায়গায় তুমি ধ্রুবপদ রিপ্লেস করে দিবা। অর্থাৎ এই যে 1 2 1, তারপর হচ্ছে 0 2 0 1 0 1। ঠিক আছে, তারপর dy বানাবা।
ডিজেড বানাবা, ঠিক না? এরপরে এক্স সমান ডিএক্স ডিভাইডেড বাই ডি, এরপরে ওয়াই সমান ডিওয়াই ডিভাইডেড বাই ডি, জেড সমান ডিজেড ডিভাইড বাই জেড। এভাবে করে পারা যাবে। বাকি অংশটা বাকি অংশটা আমাদের বাকি অংশটা আমি তোমাদেরকে এখানে এসডব্লিউ দিলাম, সবাই কমপ্লিট করে ফেলবা। ওকে, এইটা কমপ্লিট করে ফেলবা সবাই। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তো এখানে বাকি প্রবলেমগুলো সেম, আমরা আর এখান থেকে প্রবলেম দেখাচ্ছি না, আমরা চলে যাব টাইপ 10 বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান নির্ণয়। ওকে, এইখানে আমরা 76 নম্বর প্রবলেমটা তুলে নিই। আমাদের প্রথম প্রবলেম, তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে এবং এবি সমান আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। ওকে, তো এখানে আমরা আসলে কোন একটা সমীকরণ সমাধান করতেছি না, মানে এক্স ওয়াই এর মান বের করতেছি না, তবে আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স বের করতেছি। ঠিক আছে, যে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার সাথে বি গুণ করলে কি হয়, আরেকটা ম্যাট্রিক্স হয়, সেই বি ম্যাট্রিক্সটাই কিন্তু আমরা এখানে বের করতেছি। ওকে, তাহলে আসো এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদেরকে একটু থিওরিটিক্যাল ব্যাপার সেবার এখানে বুঝতে হবে। ধরো এবি সমান তোমার এখানে ধরো 10 4 17 7 দেওয়া আছে, তুমি ধরো উভয় পাশে ইনভার্স গুণ করছো, সমান এ ইনভার্স ইন্টু 10 4 17 7। ওকে, এখন দেখো একটু খেয়াল করো, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ করলে, অথবা কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে তাকে গুণ করলে কত হয়, আই পাওয়া যায়, অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আই ইন্টু ভি সমান এ ইনভার্স ইন্টু 10 4 17 7। ওকে, তাহলে আই এর সাথে বি এর গুণ করলে বি হয়, এটা আমরা অবেদক ম্যাট্রিক্সের প্রপার্টি থেকে আমরা কিন্তু জানি যে অবেদক ম্যাট্রিক্স হচ্ছে 1 এর মতো কাজ করে। ঠিক না? তো ভি সমান হচ্ছে এ ইনভার্স ইন্টু 10 4 17 7। ওকে, এখন দেখো এখানে তোমাকে বলা হচ্ছে যে এর ইনভার্স তুমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ করলে তুমি কি পেয়ে যাবা, আলটিমেটলি বিটা পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এখন সেটাই করব, আমরা এ এর ইনভার্স বের করব। ওকে, আমরা ইনভার্স বের করার নিয়ম আমরা পড়ছিলাম, 2/2 মাত্রার যদি কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে শর্টকাটে কিভাবে ইনভার্স বের করতে হয়, অথবা রিটেন রিটেনে করার মতো করে কিভাবে ইনভার্স বের করতে হয় সেটা কিন্তু আমরা পড়ছিলাম। ওকে, তো আমি এখানে ওটা বিস্তারিত দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি শর্টকাট ব্যবহার করে এ ইনভার্স বের করে ফেলতেছি, কারণ এখানে আমার টার্গেট হচ্ছে বি বের করা, ইনভার্স বের করাটা দেখানোই আমার এখানে মূল টার্গেট না, কারণ আমরা অলরেডি একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা অলরেডি শিখে আসছি। ওকে, তাহলে দেখো ডিরেক্টলি ইনভার্স কিভাবে বের করতে হয়, তোমাকে দেওয়া আছে হচ্ছে এ সমান হচ্ছে তোমাকে কত দেওয়া আছে, আহ তোমাকে এ সমান দেওয়া আছে 4 2 3 1। ওকে, ডিরেক্টলি ইনভার্স বের করো 1 ডিভাইডেড বাই, কিভাবে বের করতে হয়, 1 ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান, তাহলে 4 মাইনাস 6। প্রাইমারি করণের ভুক্তি চেঞ্জ করতে হবে, আর সেকেন্ডারি করণের চিহ্ন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এ ইনভার্স সমান হচ্ছে এখানে -2 তুমি যদি গুণ করে দাও, অথবা -2 রেখে দাও তুমি। ওকে, পরে গুণ করো, এটা আমি তোমাকে বলতেছি কেন তুমি -2 রেখে দিবা, কারণ যখন তুমি দেখো, এবার যখন তুমি ভি বের করতে যাবা, এই যে ভি সমান এই যে এ ইনভার্স ইন্টু বি না, এ ইনভার্স ইন্টু এই ম্যাট্রিক্সটা না, তাহলে এই যে 1 ডিভাইডেড বাই -2 1 -2 -3 4, এটার সাথে কাকে গুণ করতে হবে, এ ইনভার্সের সাথে 10 17 4 7, এইটাকে গুণ করতে হবে। এখন যখন তুমি এই যে মাইনাস হাফটা তুমি এখানে গুণ করে দিবা, তখন আবারও গুণ করার বেলায় ফ্র্যাকশন চলে আসবে। এজন্য আগে তুমি এটা আর এটা গুণ করো, তারপর হাফটা গুণ করে দাও, সেটাই আমার মনে হয় বেটার। ওকে, এজন্যই আমরা কিন্তু মাইনাস হাফটা গুণ করি নাই, কারণ আমরা মাইনাস হাফ গুণ করে যখন আমরা এটার সাথে গুণ করতাম তখন ফ্র্যাকশন টাইপের রাশি চলে আসতো। ওকে,
তাহলে এবার এটা গুণ করলে কত থাকবে? 10, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 10 মাইনাস 3 4 12, তাহলে -2 থাকে। এখানে থাকে 17 মাইনাস 3 7 21, তাহলে -4 থাকে। তারপর হচ্ছে এইখানে -20 প্লাস 16, তাহলে -20 প্লাস 16 -4 থাকে। এরপর মাইনাস 17 দুগুণে 34 প্লাস 4 7 28, 34 আর 28 এ -6 থাকে। ওকে, এখন তুমি যদি গুণ করে দাও, গুণ করে দিলেই কিন্তু এখানে তুমি 1 পাচ্ছ, এখানে তুমি 2 পাচ্ছ, এইখানে তুমি 2 পাচ্ছ, এইখানে তুমি 3 পাচ্ছ, which is the B ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝলাম তাইলে? তো এই প্রবলেমটা আমি তোমাকে সলভ করালাম, জাস্ট প্র্যাকটিস করালাম। আমরা কিন্তু মূল প্রবলেমে এখনো যাই নাই, মানে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে আমরা কিভাবে একটা ইকুয়েশন সলভ করে এক্স এবং ওয়াই এর মান বের করব সেইখানে কিন্তু আমরা যাই নাই। ওকে, আমরা জাস্ট একটা প্রবলেম দিয়ে আমরা এই থিওরিগুলো বুঝাইছিলাম যে কিভাবে একটা ম্যাট্রিক্সকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে ইনভার্স করে গুণ করতে হয়। জাস্ট এই থিওরি রিলেটেড একটা প্রবলেম, তুমি বলতে পারো এই টাইপের প্রবলেমের এটা হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের যেই মেইন প্রবলেম এখানে, ওকে, 78 নম্বরটা আমরা একটু পরে করাচ্ছি। আমি এই প্রবলেমটা একটু তুলে নিই এখানে। এইখানে হুম 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 হুম, এই যে এই প্রবলেমটা তুলে আমরা এটা সলভ করি। ঠিক আছে, 79, প্রবলেম নাম্বার 79। ওকে, এটাই হচ্ছে এই টাইপের প্রবলেম, আমরা যে টাইপে আছি সেই টাইপের একটা প্রবলেম। ঠিক আছে, তোমাকে একটা ম্যাট্রিক্স, তোমাকে একটা তোমাকে একটা এইখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ওকে, এইখানে একটু আমি এটা মুছে দিই, এটা কিন্তু এটার কোয়েশ্চন না। তো এই প্রশ্নে আমাদের একটু করে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এইখানে প্লাস হবে। ওকে, এইখানে +2z হবে, তোমরা একটু কারেকশন করে নিবে, এখানে +2z হবে। তাহলে এখানে আমাদের দেখো তিনটা ইকুয়েশন দেওয়া আছে, আমাদেরকে এই তিনটা ইকুয়েশনস থেকে এক্স ওয়াই জেড এর মান বের করার জন্য আমাদেরকে আহ আহ, আমাদেরকে ওই ইনভার্স ম্যাট্রিক্সের যে মেথডটা সেটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি এই তিনটা ইকুয়েশন প্রথমে লিখে ফেলি। ধরো আমি যদি লিখি, প্রথম ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস দ্যাট ইকুয়ালস টু 6, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস 2z, এটা হচ্ছে ধরো 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এরপর 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 1, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে এই তিনটা ইকুয়েশন আমরা প্রথমে লিখলাম। এখন এই তিনটা ইকুয়েশনকে চাইলে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে, আহ সমীকরণ সমূহকে বাংলা লিখতে হবে, সমীকরণ সমূহকে ম্যাট্রিক্সে প্রকাশ করে পাই, ম্যাট্রিক্সে প্রকাশ করে পাই। ওকে, তাহলে এদেরকে যদি আমি ম্যাট্রিক্সে যদি প্রকাশ করি তাহলে তিনটা ম্যাট্রিক্স বানানো যায়। প্রথম ম্যাট্রিক্সটা দেখো, প্রথম ম্যাট্রিক্সটা হবে চলকের সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তুমি জাস্ট এই যে এই অংশতে এই অংশতে জাস্ট তুমি যেই সহগগুলো আছে সেই সহগগুলোকে তুমি লিখো, বাকিগুলো লিখিও না। তাহলে 1 1 2, 1 1 2, তারপর হচ্ছে 1 মাইনাস 2 1, 1 মাইনাস 2 1, তারপর হচ্ছে 1 2 মাইনাস 1, 1 2 মাইনাস 1 লিখলাম। এরপরে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখবো, সেই ম্যাট্রিক্স আমরা চলকগুলো দিব। তাহলে এখানে কয়টা চলক? তিনটা, এক্স ওয়াই জেড। ইকুয়ালস টু আরেকটা ম্যাট্রিক্স লিখবো যেখানে আমরা এই যে ধ্রুবক পদগুলো দিব। ঠিক আছে, তাহলে এই যে তিনটা ইকুয়েশনকে আমরা তিনটা ম্যাট্রিক্সে নিয়ে আসলাম। এবং তুমি যদি আগের প্রবলেমগুলো দেখো, যে এই তিনটা ম্যাট্রিক্স থেকে কিন্তু এই তিনটা ইকুয়েশনে যাওয়া যায় কিভাবে, দেখো এই যে আমরা এই যে প্রবলেমটা করছি,
দেখো আমাদেরকে ৩টা ম্যাট্রিক্স দিল, সেখান থেকে আমরা ৩টা ইকুয়েশনে গেছি না? ঠিক এভাবেই কিন্তু কি করতে পারবা? এভাবেই কিন্তু এই ৩টা ম্যাট্রিক্স থেকে এই ৩টা ইকুয়েশনে যেতে পারবা। ওকে? আচ্ছা। এখন এই ৩টা ইকুয়েশনের আ মানে এই ৩টা ম্যাট্রিক্সের ৩টা নাম দিই। ধরো এটার নাম দিলাম A, এটার নাম দিলাম X, এটার নাম দিলাম B। ঠিক আছে? ধরি। AX, B দেওয়া নেসেসারি না, নট নেসেসারি। তুমি যেকোনো কিছু দিতে পারবা, নো প্রবলেম। ওকে? এখন আমরা যদি এই উভয় পাশে যদি A এর ইনভার্স গুণ করি, তাহলে A ইনভার্স ইনটু A ইনটু X ইকুয়ালস টু A ইনভার্স ইনটু B। তাহলে ঘটনা কি হইল? A ইনভার্স আর A গুণ করে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। I হয়ে যাবে, 1 তো হবে না, I হবে। ঠিক আছে? আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স এবং সেই ম্যাট্রিক্সকে গুণ করলে কি হয়? I হয়। অভেদক ম্যাট্রিক্স হয়। এবং অভেদক ম্যাট্রিক্সটা কিসের মতো আচরণ করে? ওই যে বাস্তব সংখ্যায় 1 যেরকম আচরণ করে ঠিক একই রকম। ঠিক না? তাহলে এই যে অভেদক ম্যাট্রিক্স, এই অংশটা যে অভেদক ম্যাট্রিক্স এইটার সাথে যদি আমি আ X গুণ করি তাহলে X পাবো। X সমান A ইনভার্স ইনটু B। এটাকে একটা ইকুয়েশন দিলাম। ধরো এটাকে ৪ নং ইকুয়েশন দিলাম। ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা প্রথমে A এর ইনভার্স বের করব, তার সাথে B গুণ করব। গুণ করার পর এই যে XYZ এইটার সাথে আমরা সমীকৃত করব। সমীকৃত করলেই আমরা XYZ পেয়ে যাব। ঠিক আছে? তাহলে একটু করে দেখো আগে, ম্যাথটা করার আগে তুমি একটু করে বোঝার চেষ্টা করো। যেমন ধরো X টা হচ্ছে এই যে এই ধরনের একটা ম্যাট্রিক্স। কত? 3/1। ঠিক আছে? A ইনভার্স ইনটু B কিরকম ম্যাট্রিক্স হবে? দেখো এটা হচ্ছে 3/3, কারণ হচ্ছে তুমি 3/3 কে ইনভার্স করতেছো। আমরা জানি বর্গ ম্যাট্রিক্সটা ইনভার্স করা যায়। তাহলে 3/3 কে ইনভার্স করলে 3/3 হবে। আর এটা হচ্ছে 3/1। তাহলে এই দুটা ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো, তাহলে কি পাবা তুমি? আল্টিমেটলি 3/1 পাবা। ওকে? ধরে নিলাম আমি 4, 2, 1 এখানে XYZ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা না যে x সমান হচ্ছে 4, y সমান হচ্ছে 2, z সমান হচ্ছে 1। এভাবেই তুমি XYZ এর মান বের করতে পারবা না? আমরা এই টেকনিকটা এপ্লাই করব। যে প্রথমে A ইনভার্স এর সাথে A ইনভার্স বের করব, তার সাথে B গুণ করব, B গুণ করার পরে আমরা কি করব? আমরা x এর সাথে সমীকৃত করব। সমীকৃত করেই XYZ বের করে ফেলবো। ওকে? তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা ধরে নিছি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 1, 1, -2, তারপর হচ্ছে 1, 1, -2, 2, 1, -1। ঠিক আছে? A এর নির্ণায়কের মান। A এর নির্ণায়কের মান তোমরা যদি বের করো তাহলে 10 পাবা। ঠিক আছে? তোমরা বের করার চেষ্টা করবা নির্ণায়কের মান। ওকে? এবং অ্যাডজয়েন্ট অফ A তুমি যদি বের করো তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে 0 to 4, 0 to 4। আমি দেখাচ্ছি না কারণ অলরেডি আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করা শিখছি। ওকে? এইজন্য আমি দেখাচ্ছি না, তোমরা করবা অবশ্যই। তারপর হচ্ছে 5 -3 -1, 5 -3 -1, তারপর হচ্ছে 5 1 -3, 5 1 -3। কি পেয়ে গেলাম আমরা? অ্যাডজয়েন্ট অফ A পেয়ে গেলাম। এরপরে A এর ইনভার্স বের করা যাচ্ছে এবার। সুতরাং A এর ইনভার্স সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই A এর নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ A। ঠিক আছে? 0 2 4, তারপর হচ্ছে 5 -3 -1, তারপর হচ্ছে 5 1 -3। ওকে? আমরা কি পেয়ে গেলাম? কি পেয়ে গেলাম? আমরা A এর ইনভার্স পেয়ে গেলাম। এরপরে আমরা চেষ্টা করি যে A ইনভার্স ইনটু B বের করার জন্য। ওকে? আমরা A ইনভার্স এর সাথে B এর গুণ করার চেষ্টা করি। একটা লাইন নিয়ে আমরা এখানে A ইনভার্স এর সাথে B গুণ করার চেষ্টা করি। ওকে? দেখো, এবার আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল যে সুতরাং x সমান কত ছিল? x সমান ছিল A ইনভার্স ইনটু B, যেখানে A ইনভার্স হচ্ছে 1 ডিভাইডেড বাই 10, 0 2 4 5 -3 -1 5 1
-3 এটার সাথে জাস্ট b কে গুণ করে দিব। ওকে? তাহলে b কি ছিল? b ছিল 61। ওকে? 631 এটাই তো ছিল না? একটু দেখতে পারি। হ্যাঁ, 61। এবার দোনোটা গুণ করে দাও। দোনোটা গুণ করার পরে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি যদি গুণ করে দাও যে x সমান ধরো 1/10 আছে তো? এটা গুণ করলে 0 আর কত হচ্ছে? এখানে ৩ দুগুণে ৬, ৪ ১০ হচ্ছে মনে হয়। ১০ হচ্ছে। তারপর হচ্ছে ৫ ৬ ৩০ -3 তাহলে কত হচ্ছে? ২৪ হচ্ছে। ওকে? ২৪ হচ্ছে না? ৫ ৬ ৩০ সরি -9 -1 তাহলে ৩০ -9 -1 তাহলে কত হচ্ছে? ২০ হচ্ছে না? তারপরে এখানে ৫ ৬ ৩০ ৩ আর -3 কাটাকাটি যাবে ৩০ হবে। ওকে? এখন দেখো আমরা a ইনভার্সে এইটা গুণ করে দিই নাই কেন? কারণ এইখানে যদি আমরা গুণ করে দিতাম তাহলে ফ্র্যাকশন চলে আসতো। ফ্র্যাকশনের সাথে এগুলো গুণ অথবা যোগ করলে ফ্র্যাকশন টাইপের কোনো কিছু যোগ বিয়োগ করা মোটামুটি একটা লেন্দি ক্যালকুলেশন। এজন্য আমি এই যে ফ্র্যাকশনটা বাইরে রেখে আগে এই দুটোটা গুণ করে দিছি। এরপর এখন ফ্র্যাকশনটা গুণ করে দিলে আমাদের তেমন কোনো সমস্যা নেই। ওকে? তাহলে আমাদের x সমান কি ছিল? বসাই দিই। x, y, z ছিল। ঠিক আছে? আর 1/10 গুণ করে দিলে এখানে কত হবে? 1 2 3 এবার সমতা অনুসারে ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি লিখতে পারবা? ম্যাট্রিক্সের সমতা অনুসারে সুতরাং ম্যাট্রিক্সের সমতা অনুসারে সমতানুসারে আমরা x ইকুয়ালস টু কি লিখতে পারি? 1, y ইকুয়ালস টু 2 এবং z ইকুয়ালস টু কত লিখতে পারি? 3 এবং এইটাই হচ্ছে গিয়ে কি আমাদের এই প্রবলেমের আনসার। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? এই প্রবলেমটা বোঝা গেল? তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস গুলো তুমি সলভ করতে পারবা, ক্রেমারের নিয়মও সলভ করতে পারবা, ইনভার্স ম্যাট্রিক্স দিয়েও সলভ করতে পারবা। ওকে? আচ্ছা, তাহলে এবার আমরা কততে ছিলাম? আমরা কত নাম্বার প্রবলেমে ছিলাম? আমরা এই প্রবলেমটা সলভ করাইছি। তোমরা এটা করবা, এটাও সোজা। তারপর এখানে আমরা আর একটা দুইটা প্রবলেম করাই দিব এখান থেকে। এই যে রাজশাহী বোর্ডের একটা প্রবলেম, সুন্দর একটা প্রবলেম আসছে। আচ্ছা, ৮১ নাম্বার প্রবলেমটা বলা হচ্ছে যে আচ্ছা এইখানে মনে হয় উপরে একটা প্রবলেম আমাদের মিস গেছে। এই যে ৭৭ নাম্বার, ৭৮ নাম্বার এই দুইটা প্রবলেম একটু তোমাদেরকে দেখাই দিই। এই দুটা প্রবলেম একটু দেখাই দিই কিভাবে করবা, জাস্ট আমি একটু দেখাই দিব। তো এই দুইটা প্রবলেম আসলে করবা কিভাবে দেখো। ৭৭ নাম্বার প্রবলেমে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো, এই যে 77 তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 4 3 2 1, ঠিক আছে, ইনটু ভি সমান কত? 1 1 না, এখানে কাইন্ড অফ আই দেওয়া আছে। ঠিক আছে? আই। ওকে? এখন তুমি কি বের করবে? এখান থেকে বি ম্যাট্রিক্সটা ধরো তুমি বের করতে চাচ্ছ। এখন ধরো এটাকে এ ধরো। এ ইনটু ভি সমান কত? আই। তাহলে একে ওই পাশে নিয়ে যাওয়ার জন্য উভয় পাশে এ এর ইনভার্স গুণ করো। তাহলে এ এর ইনভার্স ইনটু এ, ভি সমান এ এর ইনভার্স ইনটু আই। তাহলে এই যে ভি সমান কত হচ্ছে? এ এর ইনভার্স, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটাকে তুমি এ ধরছো তার জাস্ট ইনভার্স বের করে দিলেই তোমার বিটা বের হয়ে যাবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করে দিলে তোমার বিটা বের হয়ে যাবে। ওকে? তাহলে এইটার ইনভার্স শর্টকাটে আমরা কিভাবে বের করি? আমরা শর্টকাটে বের করি হচ্ছে এইভাবে যে আমরা প্রথমে কি করি? 1 ডিভাইড বাই এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ঠিক আছে? -2 আসবে। এরপর এই যে প্রধান কর্ণের পজিশন চেঞ্জ আর মুখ্য কর্ণের চিহ্ন চেঞ্জ। ওকে? তাহলে আমাদের মোটামুটি এটাই হচ্ছে গিয়ে কি ভি। এরপরে তুমি জাস্ট এই যে মাইনাস হাফটা এখানে চাইলে গুণ করতে পারো। গুণ করে যেটা আসবে সেটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। ওকে? এটা কিন্তু বি ম্যাট্রিক্স না। মনে রাখবা এটা কিন্তু বি ম্যাট্রিক্স না। এটা গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। ওকে? এরপরে ৭৮ নাম্বার প্রবলেমটা দেখো, ৭৮ নাম্বার প্রবলেমটাও মোটামুটি ইজি আছে। এত বেশি টাফ যে তা না। এখানে তুমি জাস্ট কি করবা দেখো। করতে হবে কি 78, প্রবলেম নাম্বার 78 এ তোমাকে এখানে দেওয়া আছে এ ইনভার্স সমান ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস 2 এ।
ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথমে বের করতে হবে। ওকে? এখন দেখো একটা ম্যাট্রিক্সের ইনভার্স এ তুমি যদি আবার ইনভার্স করো, মানে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি যদি আবার ইনভার্স করো তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাবা। ওকে? অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে দুইবার ইনভার্স করলে কি পাওয়া যাবে? ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এখন এইটাকে যদি আবার ইনভার্স করো তাহলে এইখানে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। আর এইখানে কি হবে? এইখানে যেটা আছে সেটার ইনভার্স হবে। ওকে? তাহলে এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা তুমি ইনভার্স বের করবা। ইনভার্স বের করলেই তোমার বের হয়ে যাবে। এরপর কে স্কয়ার করবা। তারপর হচ্ছে 2a করবা। এরপর স্কয়ার প্লাস 2a যোগ করে দিবা। যেটা পাবা সেটাই হচ্ছে স্কয়ার প্লাস 2a। ক্লিয়ার? আমি করাই দিচ্ছি না, এটা তোমরা করার চেষ্টা করবা। ওকে? তোমরা করার চেষ্টা করবা। এরপর 81 নাম্বার প্রবলেম। একটু দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। 81 নাম্বার প্রবলেম। কাশি। ওকে? তাহলে 81 নাম্বার প্রবলেমে দেখো আমাদের বলা আছে যে সমান হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং f of x সমান হচ্ছে এত। f of a সমান যদি i হয় তাহলে সেখান থেকে a ইনভার্স বের করতে হবে। তাহলে দেখো f of x সমান আমাদেরকে দেওয়া আছে, f of x সমান আমাদেরকে কি দেওয়া আছে? x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x। তাহলে f of a সমান কত হবে বলো তো? a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস a হবে না? অবশ্যই। এবং সেটা সমানই তোমাকে i বলে দিছে। সেটা সমানই কি বলে দিছে? i। সুতরাং f of a সমান কত? i। এটা কি প্রশ্ন মতে। ওকে? এবং এখান থেকে তুমি যদি f of a এর ভ্যালু বসাই দাও, a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস a ইকুয়ালস টু i। এখন তুমি a ইনভার্স গুণ করে দাও উভয় পাশে। a ইনভার্স গুণ করে দিলে তোমার এখান থেকে a ইনভার্স বের করতে হবে, রাইট? এখান থেকে তুমি যদি a ইনভার্স গুণ করে দাও তাহলে এইখানে a ইনভার্স ইনটু a কিউব প্লাস এখানে 3 ইনটু a ইনভার্স ইনটু a স্কয়ার, এখানে মাইনাস a ইনভার্স ইনটু a ইকুয়ালস টু a ইনভার্স ইনটু i। এখন তুমি দেখো তো যে এখানে a ইনভার্সের সাথে একটা এক মিলে কিন্তু i হয়ে যাবে। তাহলে এখানে আর কয়টা a থাকবে? a স্কয়ার থাকবে। কথা বুঝছো? এইখানে এইখানে 3 ইনটু এই যে a ইনভার্সের সাথে একটা a মিলে i হয়ে যাবে, a থাকবে। আর এখানে i থাকবে। আর এখানে a ইনভার্স থাকবে। অর্থাৎ আমাদের যে a ইনভার্স সেইটাই হচ্ছে a স্কয়ার প্লাস 3a মাইনাস i। এটার ভ্যালু তুমি যদি বের করো, যে ম্যাট্রিক্সটা পাবা, এই যে এই ক্যালকুলেশন করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই হচ্ছে a ইনভার্স। ঠিক আছে? এটাই তো বের করতে বলছে না? তো এটা ক্যালকুলেশন করবা তোমরা, করে যেটা পাবা সেটাই হচ্ছে a ইনভার্স। ওকে? আশা করি পারা যাবে। আশা করি পারা যাবে। এই যে 82 নাম্বার যে প্রবলেমটা, এটাও কাইন্ড অফ এটার মতো। কিসের মতো? 81 নাম্বার প্রবলেমের মতো। আমরা যদি এটা করি, এটা তোমরা পজ করে চাইলে SW করতে পারো। জাস্ট ভিডিওটা পজ করে তুমি SW করো। SW করার পরে তারপর তুমি আমার সাথে মিলাই নাও। ওকে? আচ্ছা তাইলে কি করতে হবে এখানে? প্রথমে ম্যাট্রিক্সটা দেওয়া আছে। ঠিকই আমরা প্রথমে কি করব? এখানে a কিউব জুম করি। প্রথমে আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9i সমান 0 ধরবো। আমরা উভয় পাশে a এর ইনভার্স গুণ করে দিব। কি গুণ করব? a এর ইনভার্স। তাহলে এখানে a ইনভার্স ইনটু a কিউব মাইনাস 3a ইনভার্স ইনটু a স্কয়ার মাইনাস a ইনভার্স ইনটু a প্লাস 9 a ইনভার্স ইনটু i ইকুয়ালস টু a ইনভার্স ইনটু 0 আলটিমেটলি 0। ঠিক আছে? এখানে 0 না, এটা হচ্ছে একটা 0 ম্যাট্রিক্স। তোমরা সবসময় মনে রাখবা, তুমি যদি ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করো তাহলে তুমি একটা ম্যাট্রিক্স হয়ে পাবা। এখানে 0 বলতে আসলে একটা 0 ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তো 0 ম্যাট্রিক্সের সাথে যখন তুমি a এর ইনভার্স গুণ করবা তখন আলটিমেটলি একটা কি পাবা? তুমি 0 পাবা। মানে 0 ম্যাট্রিক্স পাবা। ওকে? তাহলে এইখানে
ওই যে এ ইনভার্সের সাথে একটা এ গুণ করলে এ স্কোয়ার হবে, মাইনাস এ ইনভার্সের সাথে এ গুণ করলে 3a হবে, এ ইনভার্সের সাথে এ গুণ করলে i হবে, এখানে এ ইনভার্সের সাথে এখানে 9 এ ইনভার্স হবে, আর এখানে 0 হবে। ওকে, এখন সবগুলোকে তুমি যদি ওপাশে নিয়ে যাও তাহলে তোমার থাকতেছে কি 9 এ ইনভার্স সমান মাইনাস এ স্কোয়ার প্লাস 3a প্লাস i। ওকে, এইবার এই যে একে তুমি স্কোয়ার করবা, একে স্কোয়ার করলে কত হয় জাস্ট আমরা ক্যালকুলেটরে করে নিই। তুমি চেষ্টা করবা হাতে কলমে করার জন্য, ঠিক আছে? আমি টাইমটা একটু সেভ করার জন্য আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স ইনপুট দিব, এই যে এ হিসেবে দিব 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 1, তারপর হচ্ছে 0 1 -1, তারপর হচ্ছে 3 -1 1। ওকে, এবার কি করব, জাস্ট এই যে এসে দিব, শিফট দিয়ে 4 দিব। আমরা ম্যাট্রিক্সটা যে ইনপুট দিছিলাম সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এই যে এইটাকে স্কোয়ার করে দিব। কত আসছে আমাদের 4 3 0 -3 2 -2। ওকে, আমাদের কত আসছে এখানে 4 4 3 0 -3 -3 2 -2 -3 2 -2, তারপর আসছে 6 4 5 6 4 5। ঠিক আছে, এরপর 3 ইন্টু এ, এটার সাথে জাস্ট 3 গুণ করে দিবা। 3 গুণ করে দিলে কত হচ্ছে 3 6 3 0 3 -3 9 -3 3। ঠিক আছে, এরপর i 3/3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এই অভেদক ম্যাট্রিক্সের ডাইমেনশনটা ডিপেন্ড করবে তুমি অভেদক ম্যাট্রিক্সটাকে কার সাথে যোগ বিয়োগ করতেছো। তুমি যার সাথে যোগ বিয়োগ করবা তারা যদি 3/3 হয়, তুমি অভেদক ম্যাট্রিক্স নিবা 3/3। তুমি যার সাথে যোগ বিয়োগ করবা তারা যদি 2/2 হয়, তাহলে অভেদক ম্যাট্রিক্স নিবা কত 2/2। ওকে, এখন এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, এইখানে দেখো ক্যালকুলেশন করলে কত আসবে -4 + 3 1, তাহলে -4 + 3 1 যদি নাও তাহলে 0 আসবে। ওকে, এরপর -3 + 6 3 হবে 0, তাহলে 3 হবে। এরপর 0 3 0, তাহলে 3 হবে। ওকে, এরপর এখানে +3 +0 +0 3 হবে। তারপর এখানে -2 +3, তাহলে 2 হবে। এরপর +2 -3 -1, তাহলে -1 হবে। -6, তারপর হচ্ছে -9, তাহলে -6 আর -9 মিলে -15 আর 0 -15। তারপর হচ্ছে -4 -3 -7 -7 -5 +3 -2 হচ্ছে, আর -1 1 যোগ করলে -1। তাহলে এটাই আমাদের 9 এ ইনভার্স। কত 9 এ ইনভার্স। কিন্তু আমরা চাচ্ছি এ ইনভার্স বের করার জন্য, কি বের করার জন্য চাচ্ছি এ ইনভার্স বের করার জন্য, তাহলে জাস্ট সিম্পলি 9টা এদিকে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে এই জায়গায় 0 হবে। আমরা জানি ম্যাট্রিক্সকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করতে হবে। এই জায়গায় 1/3 হবে, এই জায়গায় 1/3 হবে, এই জায়গায় 1/3 হবে, এই জায়গায় 2/9 হবে, এই জায়গায় -1/9 হবে, এই জায়গায় -15/9 কাটাকাটি করবা, এই জায়গায় -7/9, এই জায়গায় -1/9। ওকে, এবং এটাই হচ্ছে গিয়ে কি আমাদের এ এর ইনভার্স। এটাই হচ্ছে আমাদের এ এর ইনভার্স। ওকে, আশা করি বুঝছো এই প্রবলেমটা, ট্রিকি প্রবলেম। ওকে, আচ্ছা, এরপরে হ্যাঁ ইনভার্সেরটা করছি। এবার 84 নাম্বার প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, যে যদি এত ইন্টু এ সমান এত হয় তাহলে ম্যাট্রিক্সটা নির্ণয় করো। মানে একটা ম্যাট্রিক্স, তার সাথে এ গুণ করলে 3/3 মাত্র একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। ওকে,
এইটা তুলে নিই আমরা। এটাই আমাদের শেষ প্রবলেম। তো এই প্রবলেমটাতে ম্যাট্রিক্সের ইনভার্সের কোনো থিওরি দরকার নাই, তুমি জাস্ট অ্যাজ ইউজুয়াল নেমে যেভাবে করে ফেলছো, জাস্ট একটা ম্যাট্রিক্সকে তুমি ধরো, আমি যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করি, আচ্ছা আগে এটা লিখি, -4 8 4, তারপর হচ্ছে -1 2 1, তারপর হচ্ছে -3 6 3, ঠিক আছে? এটা ধরো একটা ম্যাট্রিক্স। এখন দেখো এইখানে যদি একটা ম্যাট্রিক্স হয়, এটার ডাইমেনশন হচ্ছে 3/3, এটার ডাইমেনশন হচ্ছে 3/1, তাহলে এই যে ম্যাট্রিক্সটা তুমি গুণ করবা, এটার ডাইমেনশন অবশ্যই কত হইতে হবে? এইখানে 1/3 হইতে হবে, যাতে এই 1 1 সমান হয়ে 3/3 ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে 1/3 একটা ম্যাট্রিক্স তুমি এক্স ওয়াই জেড ধরে নিতে পারো। ওকে, এরপর এই দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করো, গুণ করলে তুমি কত পাচ্ছ? 4x। ওকে, তারপর হচ্ছে 4x, তারপর হচ্ছে 4y, তারপর হচ্ছে 4z, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে 3x 3y 3z ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা -4 8 4 -1 2 1, তারপর হচ্ছে -3 6 3। ওকে, এখন তুমি ম্যাট্রিক্সের সমতা অনুসারে এই যে 4x সমান -4 লিখতে পারো, যেখান থেকে 4x সমান -4, যেখান থেকে x এর মান হচ্ছে গিয়ে কত? -1। আবার তুমি চাইলে এই যে 4y সমান 8 লিখতে পারো, যেখান থেকে y এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 2। আবার চাইলে 4z সমান তুমি কত লিখতে পারো? 4z সমান 4 লিখতে পারো, যেখান থেকে z সমান হচ্ছে 1। তার মানে এই ম্যাট্রিক্সটা তুমি বুঝতে পারছো যে আসলে এ ম্যাট্রিক্সটা কত হবে এখানে? তাহলে এ ম্যাট্রিক্সটা কত হচ্ছে? যেহেতু এটাকেই আমরা ধরে নিয়েছিলাম, এক্স ওয়াই জেড এর মান বসাই দিই, -1 2 1, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো প্রবলেম এখানে সলভ করছি। আমাদের এখানে যতগুলো প্রবলেম ছিল, সবগুলো প্রবলেম হয় আমি করাই দিছি, নাহলে বলে দিছি কিভাবে করতে হবে। তো আশা করি তোমরা আজকের লেকচারের সবগুলো প্রবলেম বুঝছো। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে যখন তুমি একটা ক্লাস করো, যখন তুমি এটা বাসায় যখন প্র্যাকটিস করো না, তখন সেই ক্লাসটা করে আসলে তেমন কোনো ফায়দা হয় না। ওকে, বাসায় সেই ক্লাসে যে প্রবলেমগুলো দেওয়া হয়েছে, যেগুলো এসডব্লিউ দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই বাসায় বসে করতে হবে তোমার। ওকে, ঠিক আছে, আমাদের আজকের লেকচার এখানেই সমাপ্ত। আমরা মোটামুটি 10টা লেকচারে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অনেকগুলো প্রবলেম করার চেষ্টা করছি। ঠিক আছে, অনেকগুলো প্রবলেম করাইছি। ওকে, এর পরের লেকচারে, অর্থাৎ এরপরে তো আমাদের আহ, আর একাডেমিক লেকচার হবে না। এরপর আমাদের একটা লেকচার হবে হচ্ছে আমরা যে ওয়ান শট এমসিকিউ করাবো, এই যে ওয়ান শট এমসিকিউর একটা ক্লাস হবে এখানে, তারপর হচ্ছে একটা সিকিউর ক্লাস হবে। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।